এবং তার কোনো ডিসিশনের কোনো ব্যাপার থাকে না, তিনি না, শুধু অবভিয়াসলি না। নো, there is one president at a time. সেনেট ওটাকে ফাইনালাইজ করবে, সেনেট বিকামস দ্য কোর্ট। এই এই প্রেসিডেন্টকে রিমুভ করার জন্য সংবিধানে কি ব্যবস্থা আছে? তাহলে ওকে তো রি এটা হলো ইলেকশন চাওয়াটা কি তাহলে সিটিং প্রেসিডেন্টের নিজস্ব প্রেরোগেটিভ? প্রেসিডেন্ট ইউজুয়ালি সেই রকম লোককে চুজ করে অ্যাজ এ ভাইস প্রেসিডেন্ট, যে নাম্বার ওয়ান, যার পলিসি থিঙ্কিং গুলো একই রকম। তো মনে করুন লাস্ট দুটো ইলেকশনে হিলারি ক্লিন্টনের এক্সাম্পল বলছি, 2016 হিলারি ক্লিন্টন হেরে যান ট্রাম্পের কাছে, কিন্তু পপুলার ভোটে তিনি 3 মিলিয়ন ভোট বেশি পান। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিকে 1 লাখ কি 2 লাখ ভোটে হারিয়েছেন। আমেরিকান প্রেসিডেন্ট ইলেকশনে সেরকম রেজাল্টের লাইনটা কিরকম, স্কোরশিটটা কিরকম? 60-40-তে তো যাবে, না উইনার টেক না, অল? উইনার টেক্স অল। বেশিরভাগ, আচ্ছা এখানে তো আবার, তো যোগ্যতা নাম্বার ওয়ান হলো যে এখানের জন্মগত সিটিজেন হতে হবে। কিন্তু প্রথম মঙ্গলবার অফ নভেম্বর, ইন দ্য ইন দ্য অলিম্পিক ইয়ার অর দ্য লিপ ইয়ার, তখন ইলেকশন হবে, এটা প্রি ডিফাইন্ড। এই 5th অফ নভেম্বরে আমেরিকান ইলেকশনে যে ইলেকট্রাল যে কলেজ, সেই কলেজগুলো তৈরি হবে। এই এই প্রশ্নটা খুব রেলিভেন্ট প্রশ্ন। দেশে অনেকেই আমেরিকান ইলেকশন সম্বন্ধে ওয়াকিবহাল না। তাই ভাবলাম যে আপনি যখন আমাকে এই আহ্বানটা দিলেন, আমি ভাবলাম ঠিক আছে, এটা আমি অ্যাকসেপ্ট করি এবং নিজের সম্বন্ধে একটু বলবো, তারপরে ইলেকশন সম্বন্ধে বলবো। নমস্কার, সৌমেন সরকার বলছি ক্যাম্পাস প্লাসের আরেকটি নতুন প্রতিবেদনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের বিষয়বস্তু কিন্তু দেশের নয়, বিদেশের। আপনারা তো মনেই আছে যে মাত্র 2 মাস আগে ভারতের সাধারণ নির্বাচন হয়েছে এবং যার রেজাল্ট বেরিয়েছে 4th জুন। তার 1 মাস পরে ইংল্যান্ডের, সরি, ইউনাইটেড কিংডমের ইলেকশন হলো 5th জুলাই। 6 ও 7 জুলাই ইংল্যান্ডের নতুন মন্ত্রিসভা বা যাই হোক গভর্নমেন্ট ফরমেশন হয়ে গেল। এইবারে ইউএসএ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার টার্ন, এবং সেখানে অ্যাজ পার ক্যালেন্ডার 5th অফ নভেম্বরে সেখানে প্রেসিডেন্সিয়াল ইলেকশন হবার কথা। তা আমাদের ভারতীয়দের বেশিরভাগেরই আমেরিকান প্রেসিডেন্ট কি করে নির্বাচিত হন বা তার কি নিয়ম কানুন পদ্ধতি, এ সমস্ত ব্যাপারে তাদের সেইভাবে বিশেষ কোনো রকম আইডিয়া নেই। সেই আইডিয়া নেবার জন্যই কিন্তু আজকে আমাদের মধ্যে পেয়েছি মিস্টার পল উপাধ্যায়। তিনি অনাবাসী ভারতীয়, আমেরিকাতে থাকেন, এবং তার কাছ থেকে ব্যাপারগুলো জেনে নেবার আগে আমি তাকে একটু অনুরোধ করব তার নিজের সম্পর্কে কিছু বলার জন্য। গুড ইভিনিং, মিস্টার পল উপাধ্যায়, প্লিজ। গুড ইভিনিং সোমেন বাবু, নমস্কার আপনাকে এবং আপনার দর্শকবৃন্দদের। আম, এই এই প্রশ্নটা খুব রেলিভেন্ট প্রশ্ন। দেশে অনেকেই আমেরিকান ইলেকশন সম্বন্ধে ওয়াকিবহাল না। তাই ভাবলাম যে আপনি যখন আমাকে এই আহ্বানটা দিলেন, আমি ভাবলাম ঠিক আছে, এটা আমি অ্যাকসেপ্ট করি এবং নিজের সম্বন্ধে একটু বলবো, তারপরে ইলেকশন সম্বন্ধে বলবো। সো আমি আজ দীর্ঘ 34 বছর আমেরিকায় আছি। জীবনের বেশিরভাগ সময় আমেরিকাতে কাটিয়েছি ইনস্টিটিউট অফ ইন্ডিয়া। ইন্ডিয়া থেকে স্টুডেন্ট হিসেবে চলে এসেছিলাম বহু বছর আগে, 1990 সালে। আর তো 34 বছর এখানে আছি, প্লাস আমার রাজনীতির তে একটা ইন্টারেস্ট আছে। আমি একটা রাজনৈতিক ফ্যামিলির ছেলে, বাবা এমএলএ ছিলেন, কাকার এমএলএ ছিলেন, এখন খুড়তুতো ভাই সে মেয়র এবং এমএলএ। আর আমি নিজে জীবনে ছাত্র রাজনীতি করেছি যখন আসানসোলে ছিলাম। তারপরে এখানেও যখন ইউনিভার্সিটিতে ছিলাম আমি সবসময় স্টুডেন্ট ইউনিয়নের প্রেসিডেন্ট ছিলাম। আর এখানে দৈনন্দিন রাজনৈতিক জীবনে আমি ইনভলভ। সো একটা ইন্টারেস্ট আছেই বহুদিন ধরে। ধন্যবাদ নিজের সম্পর্কে পরিচয় দেওয়ার জন্য। তো আলোচনাটাকে একদম টু দি পয়েন্ট করার জন্য আমি আগে আপনাকে একটুখানি বলে নিই যে আমাদের জ্ঞান কতটা, তারপর থেকে আপনাকে আমি ব্যাটনটা হ্যান্ড ওভার করবো যাতে আপনি বলতে পারেন। ফিফথ নিশ্চয়ই। অফ 5th অফ নভেম্বর
আমেরিকার প্রেসিডেন্টের ইলেকশন বলে আমরা সাধারণ মানুষেরা জানি। এই 5 নভেম্বরে আমেরিকান ইলেকশনে যে ইলেকট্রাল যে কলেজ, সেই কলেজগুলো তৈরি হবে, এবং তারপর ডিসেম্বর মাসের সেকেন্ড বুধবারের যে পরবর্তী সোমবার, সেই সোমবারে সেই ইলেক্টররা তারা ভোট প্রদান করবেন, এবং সম্ভবত কংগ্রেসের কোনো একটা চেম্বারে, সেটা আপনার কাছ থেকে জেনে নেব। এবং সেইখানে আপাতত দেখা যাচ্ছে যে 538টা এরকম ইলেক্টরস আছেন। তাদের মধ্যে যিনি 270টা হবেন তিনি প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হবেন বলে ঘোষিত হবে। এতদূর পর্যন্ত আমরা জানি। এরপর থেকে আমাদের প্রশ্নগুলো শুরু হবে। আগে বলুন যে 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 কথাগুলো বললাম সেগুলো ঠিক আছে কিনা। হ্যাঁ, এগুলো সবই ঠিক, আপনার কথাগুলো সবই ঠিক। খালি আমি একটা একটা টিডবিট যেটাকে বলে সেটাকে আমি অ্যাড করব, হুম। যে যে 5 নভেম্বর ডেটটা, হুম, এটা আরবিট্রারি নয়। হ্যাঁ, এটা প্রতি 4 বছরে প্রথম মঙ্গলবার, নভেম্বরের প্রথম মঙ্গলবারে ইলেকশনটা হয়। এটা কিন্তু নির্ধারিত আগে থেকেই। হ্যাঁ, ও, তাহলে সমস্ত কিছু ফিক্সড আছে। তো কোনোবার ওটা ফিফথ হবে। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, কোনোবার এটা ফিফথ হবে, কোনোবার ওটা সিক্সথ হবে, কোনোবার ওটা থার্ড হতে পারে। কিন্তু প্রথম মঙ্গলবার অফ নভেম্বর ইন দ্য ইন দ্য অলিম্পিক ইয়ার, দ্য লিপ ইয়ার, তখন ইলেকশন হবে। এটা প্রি ডিফাইন্ড। ওটা ওকে, ওকে, তাহলে মানে 5 নভেম্বর বললে আর ওই ব্যাপারটা নয়। ইলেকট্রাল কলেজ তো আপনি না 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 না, ডেটটা ইম্পর্টেন্ট না, ডেটা ইম্পর্টেন্ট। মঙ্গলবার হবে, হুম। নভেম্বরের প্রথম মঙ্গলবার হবে, সেটা important। ওকে। এখানে যেমন কিছু হলিডে যেমন আছে আপনার ডেট ফিক্সড, মনে করুন 4th অফ জুলাই বা ক্রিসমাস, তেমনি আবার কিছু হলিডে আছে সেটা আবার ফ্লেক্সিবল, চেঞ্জ হতে থাকে। যেমন মনে করুন আমাদের এখানে যেটা আমরা বলি লেবার ডে, হুম, যেটা আমাদের দেশের যেটা মে দিবস, হুম, হুম, হুম। সেটা এখানে কিন্তু সেপ্টেম্বরের একটা সোমবার দিনে হয়। হ্যাঁ, প্রথম সোমবারটাতে হয়। তো সেইভাবে ইলেকশন ডেটটাও এরকম ভাবে চেঞ্জ হয় এখানে। আচ্ছা, মিস্টার উপাধ্যায়, আমি 538-এর গল্পটা আমি একটু বলে দেবো কি? 538-এর গল্পটা জাস্ট স্টেজ বাই স্টেজ আসি, না হলে মানে মনে হচ্ছে যে আমার যে সিকোয়েন্সটা করেছি ঠিক আছে, সেটা ইয়ে হয়ে যাবে। শিওর তো এই যে আমেরিকান শিওর। প্রেসিডেন্ট, খুব শর্টে জানতে চাইবো যে আমেরিকান প্রেসিডেন্ট হবার জন্য যে ইন্ডিভিজুয়াল যে পার্সন, তার কি কি যোগ্যতা লাগবে? তো যোগ্যতা নাম্বার ওয়ান হলো যে এখানে জন্মগত সিটিজেন হতে হবে। জন্মগত সিটিজেন হতে হবে। দ্যাটস আর নাম্বার ওয়ান। আর হ্যাঁ, মানে আমি যদি মনে করেন আমি এখন আমেরিকান সিটিজেন, কিন্তু আমি তো জন্মগত না, আমার জন্ম ইন্ডিয়াতে, আসানসোলে। হ্যাঁ, তো তাই আমি কখনোই ওই ওই পদ নিতে পারবো না। ঠিক আছে, দ্যাটস ক্রাইটেরিয়া নাম্বার ওয়ান, হলো যে জন্মগত নাগরিক হতে হবে। আর সেকেন্ড ক্রাইটেরিয়া হলো যে 35 বছর বয়স হতে হবে। এই এই দুটোই খালি খালি ক্রাইটেরিয়া, তার তার উপরে কোনো ক্রাইটেরিয়া নেই। সেটা একাডেমিক ছাড়া কোয়ালিফিকেশন, যে কোনো কেউ, একাডেমিক কোয়ালিফিকেশন না, নাথিং, কোনো কিছু ডিফাইন্ড, কোনো কিছু থাকে না। নেই। কিন্তু হ্যাঁ, কিন্তু বেশিরভাগ লোকেরা উচ্চশিক্ষিত হয়। ওকে। আচ্ছা, এই যে প্রেসিডেন্ট ইলেকশনের যে নমিনেশন, এই নমিনেশন আমাদের ভারতবর্ষে যেমন জানি যে নমিনেশনে 50 জন ইলেক্টরকে প্রপোজ করতে হয়, 50 জনকে সেটা সেকেন্ড করতে হয়। মোটামুটি এক একটা নমিনেশনে 100 জনের ইনভলভমেন্ট থাকে। আমেরিকান প্রেসিডেন্ট ইলেকশনে কি সেই ধরনের নমিনেশনের জন্য কোনো কোনো এই ধরনের কোনো প্রিকন্ডিশন দেওয়া আছে? হ্যাঁ, ওটা খুবই ন্যূনতম একটা থাকে, কিন্তু ওইটা আসলে ওইটা ইম্পর্টেন্ট না। মানে আপনি নিজের নামটা অ্যাড করবেন ওই লিস্ট অফ পিপল যারা কম্পিট করবে, সেইটার জন্য একটা ন্যূনতম সিগনেচার্স লাগে। ওটা কিছু যেমন উম, কিছু বড় জিনিস নয়, কিন্তু অ্যাকচুয়াল একটা পার্টির নমিনেশনটা পাওয়া, ওইটা অনেক বড় ডিল। তাহলে নন সিরিয়াস ক্যান্ডিডেটও তো হইতে পারে, ইন দি নেম অফ ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট। হ্যাঁ হ্যাঁ, আছে, থাকে নন সিরিয়াস ক্যান্ডিডেট আছে। তো তাদের জন্য, তাদেরকে রেস্ট্রিক্ট করার জন্য কোনো কিছু ব্যবস্থা নেই? মিনিমাম, হ্যাঁ, 5,000, আমার এক্স্যাক্টলি নাম্বারটা মনে পড়ছে না। আচ্ছা। 5,000 সিগনেচার এই ধরনের একটা। কিন্তু এন্ট্রি লেভেলটা অনেকটা লো করা আছে, যে যাতে যে কোনো সাধারণ মানুষ যদি চায় সে এন্টার করতে পারে। কতদূর যাবে সেটা আলাদা ব্যাপার। কিন্তু পরে হয় কি, পরে এই যে ডিবেট গুলো যেগুলো হয়, হুম, তাতে একটা ক্রাইটেরিয়া থাকে যে তুমি ডিবেটে অংশগ্রহণ করতে পারবে না যদি তোমার
5 to 10% যদি অপিনিয়ন পোলগুলো যদি তুমি সেই রকমের পোল ভোট না পাচ্ছ, তাহলে কিন্তু তোমাকে ডিবেট স্টেজে আসতে দেবে না। সেটা তো টিভি চ্যানেলরা ঠিক করবে। বলছি সেটা তো না টিভি না, চ্যানেল। টিভি চ্যানেল না, এটা ইলেকশন কমিশন যেমন। আচ্ছা 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 আচ্ছা। হ্যাঁ, তো ওইটা একটা পোল অফ পোলস, অ্যাভারেজ পোল অফ পোলস দেখে ওরা। হুম। ওকে ওকে। সেইটা দেখে পরে ডিসাইড করে যে যে কোন কে কে স্টেজে স্টেজে এলে যে আমরা যে যারা দর্শক, আমরা যারা শুনবো কথাগুলো, তাদের জন্য টাইমটা ওয়ার্থ ইট হবে কিনা। নাহলে তো গুচ্ছ 12টা লোককে স্টেজে চাপিয়ে দিয়ে তো কোনো লাভ নেই। রাইট। মোটামুটি মোটামুটি সিরিয়াস ক্যান্ডিডেট ডেমোক্র্যাট এবং রিপাবলিকান, এর বাইরে কি কোনো কখনো রাইট। কোনো সিরিয়াস ক্যান্ডিডেট থাকেন? হ্যাঁ থাকে, হ্যাঁ, এবং থেকে হচ্ছে আমি জানি না কত দূর পিছন অব্দি আমরা যেতে চাই এখন। মানে 1992-তে রস পেরো বলে একজন ভদ্রলোক ছিলেন, তিনি একজন ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট হিসেবে রস পেরো, হ্যাঁ। রস হুম পেরো, রস পেরো। তো রস পেরো অ্যাকচুয়ালি যথেষ্ট সংখ্যায় ভোট পেয়েছিলেন, ক্লোজ টু 18-19% ভোট পেয়েছিলেন। এবং যার ফলে কিনা বিল ক্লিন্টন যখন প্রথমবার প্রেসিডেন্ট হলেন 1992-তে, হয়তো বিল ক্লিন্টন ওই প্রেসিডেন্ট হতে পারতেন না যদি রস পেরো এসে 18 to 19% ভোট অন্য, মোটামুটি অন্য পার্টির ভোট টেনে নিয়েছিলেন আর কি। হ্যাঁ, সেই যে জায়গাটা খুলে দিয়েছিলেন, যার জন্য বিল ক্লিন্টন হতে তা পেরেছে। ওখানেও কি হ্যাঁ। এরকম সো ক্যান্ডিডেটকে ফ্রেম করার ব্যাপার থাকে যে এই তুমি একটু এসো তাহলে ভোট কাটাকাটি হবে, এই ধরনের ব্যাপারটা পর কি আমেরিকান ইলেকশনেও আছে? না, ওই রকম ভাবে আসে না। হ্যাঁ, না ওইটা ওই রকম নেই, কারণ এখানে তো টু পার্টি সিস্টেম লিটারালি। হ্যাঁ, ওকে সত্যি সত্যি মানে রিপাবলিকান ডেমোক্রেটের বাইরে কিছু নেই বললেই চলে। হুম। ওকে ওকে। তবু ইন্ডিপেন্ডেন্ট মাঝে মাঝে কেউ দাঁড়ায়। আপনার মনে থাকবে 2016-এ যখন ডোনাল্ড ট্রাম্প যখন ইলেক্টেড হলো, হুম তখনও হিলারি ক্লিন্টন কিছু ভোট ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট, গ্রিন পার্টি, যারা এনভায়রনমেন্টাল পার্টি, তাদের ক্যান্ডিডেটের কাছে চলে গেছিল, এবং অনেকে বলে যে সেই জন্যই ডেমোক্রেটিক পার্টি জিততে পারলো না, ওয়ান অফ দ্য রিজনস। ওকে। তো এইবারে যেমন মনে করুন এই ইলেকশনে আরএফকে ছেলে, কেনেডি জুনিয়র একজন, হুম হুম। সে দাঁড়াচ্ছে। রবার্ট তো এখন অব্দি, হ্যাঁ, রবার্ট কেনেডি। রবার্ট কেনেডি জুনিয়র, হ্যাঁ, কেনেডি যে যে রবার্ট কেনেডি মারা গেছিল 1968-এ, যার অ্যাসাসিনেশন হয়েছিল, তার ছেলে। হুম সো এখনো ঠিক করে সবাই জানে না যে সেইটার ইম্প্যাক্টটা কোন দিকে যাবে। হ্যাঁ, হুম কারণ ওর আইডিয়াস গুলো, যদিও ও একটা ডেমোক্রেটিক ফ্যামিলির ছেলে, হুম কেনেডি ফ্যামিলি তো ডেমোক্রেটিক, হুম। কিন্তু ওর আইডিয়াস গুলো ওর মতো। তো হুম। কোন দিকের ভোটটাও কাটবে সেটা এখনো সবাই ভালো করে জানে না। আর শেষ অবধি তার ইম্প্যাক্টটা কি হবে সে ভালো করে কেউ জানে না, এখনো তো প্রায় 100 দিন বাকি আছে ভোটের জন্য। না, এইবারে আসুন যে আপনি 539 38 বা ব্যাপারটাকে একটু এক্সপ্লেন করবেন বলছিলেন, কাইন্ডলি একটু করুন। তো 538টা বলার আগে মানে একটু বলতে হবে যে এই ইলেকট্রাল কলেজ জিনিসটা কি। হুম এটা আমেরিকার একটা ইউনিক ভোটিং সিস্টেম, হুম এবং এটা শুরু থেকে মানে ফাউন্ডিং ফাদার্স যেখানে যাদেরকে বলা হয়, যারা আমাদের সংবিধান এখানে আমেরিকা তৈরি করেছিল, যে তখন থেকে এটা চলে আসছে। যে আম, হচ্ছে 438, 430 হলো আপনার এতে হাউস মেম্বারশিপ। হ্যাঁ, ঠিক আছে, 430 জনের। সো এখানে আমাদের দেশে যেমন রাজ্যসভা লোকসভা আছে, এখানে সেরকম আছে কংগ্রেস আর সেনেট। ঠিক আছে। হুম তো 430 হলো কংগ্রেসে ধরে নিন, আর 100 হলো সেনেটে। ঠিক আছে। সো হুম। সরি, 435 and 100, হ্যাঁ, তাহলে 535 ওখানে 535। হয়ে গেল, দুটো আর অ্যাড করলেন কলম্বিয়া, আপনি। আর প্লাস কলম্বিয়া। হ্যাঁ, plus তিনটে হলো ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়ার ভোট। হ্যাঁ, ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়া হলো ওয়াশিংটন ডিসি, আমাদের আমরা আমি ঠিক তার বাইরেই থাকি, নর্দার্ন ভার্জিনিয়াতে। তো ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়ার নিজের কোনো কংগ্রেস রিপ্রেজেন্টেটিভ নেই, হ্যাঁ, এতে, কংগ্রেসে। হ্যাঁ, আচ্ছা কিন্তু প্রেসিডেন্সিয়াল ইলেকশনে তারা তিনটে ভোট পায় আচ্ছা। থ্রু ইলেকট্রাল কলেজ। তো এটা হলো 538-এর গল্প। এবার ওটা ইম্পর্টেন্ট কেন, সেটা হলো যে হুম যে মানে শুরু থেকেই যারা ফাউন্ডিং ফাদার্স তারা চেয়েছিল যে আহ, যেমন পুরো পলিটিক্যাল সিস্টেমটা ব্যালেন্সড হয়, যাতে কোনো একটা স্টেট, মতন ক্যালিফোর্নিয়া, টেক্সাস বা নিউ ইয়র্ক, এটা খুব বড় স্টেট। হুম। হুম সেখানে যদি পুরো কনসেন্ট্রেশনটা হয়ে যায়, ভোটটা সব ক্ষমতাটা যদি ওদের কাছে থাকে, তাহলে ক্যান্ডিডেটরা ছোট রাজ্যগুলোর যাবেও না, ক্যাম্পেইনও করবে না, আর তাদের যে সুখ দুঃখের গল্প, সেগুলো শুনতেও যাবে না। ঠিক আছে। হুম তো ওই জন্য ওই পুরো স্টেটদের মধ্যে একটা ব্যালেন্স করার জন্য
ওরা ওই দুটো করে সিটস, দুটো করে ইলেকট্রাল কলেজ সিটস তার প্রত্যেকটা স্টেটকে দিয়েছে আগে। ওকে। হ্যাঁ, যেমন ধরুন কতগুলো স্টেট আছে, চারটে পাঁচটা স্টেট আছে অ্যাকচুয়ালি, যারা এতটাই ছোট হুম যে তাদের কংগ্রেসম্যান হলো একটা, ঠিক হুম। আছে, কিন্তু সেনেটর দুটো। ওকে। হ্যাঁ, কারণ রুলটা করা আছে যে প্রত্যেকটা স্টেটে দুটো করে সেনেটর থাকবে। যখন কিনা সেনেটরদের সংখ্যা কম, 100টা মাত্র। হ্যাঁ, 435-এর এগেনস্ট 100টা। কিন্তু ওই ব্যালেন্সটা করার জন্য ইলেকট্রাল কলেজটা ওইভাবে দেওয়া আছে। আর আরেকটা কারণ হলো যে ওরা চায়নি যে সামটাইমস পপুলার ভোট, হয়তো এমন কেউ ক্যারিসমেটিক কেউ হলো যে লোককে বোকা বানিয়ে দিল, হুম, হুম খুব হই হই তুলে ভোটে জিতে গেল। হুম হুম চেয়েছিল যে একটা একটা ওই ওই ধরনের মুভমেন্টকে আটকানোর জন্য, যদি কিছু ভুল হয়ে থাকে, হুম হ্যাঁ, ওই যদি ওই পাবলিকের সেন্টিমেন্ট অ্যারাউজ করে জিতে যাওয়া ক্যান্ডিডেট যদি কিছু ভুল করে ওই 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 স্থানে পৌঁছে যায়, তা একটা সেকেন্ড চেক পয়েন্ট থাকবে। হ্যাঁ, ওই জন্য কয়েক মাস পরে, 5 নভেম্বর আপনি হুম বললেন ইলেকশন, হুম কিন্তু ইলেকট্রাল কলেজের ভোটটা আসবে ডিসেম্বর মাসে, right? তো ডিসেম্বর। এটা মানে আমেরিকায় এমনিতে আমরা অনেকে বুঝি না, যেটা ইন্ডিয়া থেকে, যে একটা কনজারভেটিভ দেশ অনেক অনেক দিক দিয়ে। হুম হুম, হুম সবসময় চেকস অ্যান্ড ব্যালেন্স কথা ভাবে। হ্যাঁ, হুম 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 যে এই যে একটা লোক ইলেক্টেড হচ্ছে, আমি দেখি 1 মাস 1.5 মাস দেখে, হ্যাঁ, যে হুম। সত্যি এই ইলেকশনটা ঠিক হয়েছিল কিনা, তাকে তাকে ঠিকভাবে করোনেশনটা করা যায় কিনা আর কি। দ্যাটস দ্য হোল পয়েন্ট। আচ্ছা, এই যে যারা ইলেক্টর হিসেবে যারা নির্বাচিত হন ইলেকটোরাল কলেজে, তারা ধরুন কিভাবে, মানে ধরুন আজকে পপুলার ভোটে দেখা গেল যে একজন 60% ভোট পেয়েছে আর একজন 40% ভোট পেয়েছে, তাহলে সেক্ষেত্রে ইলেকটোরাল কলেজে যে মেম্বার ইয়েটা নাম্বারটা কার পক্ষে কতটুকু যাবে? 60-40-তে তো যাবে, না উইনার টেক না, অল? উইনার টেক্স অল। বেশিরভাগ, আচ্ছা, এখানে তো আবার আমেরিকার আপনি জানেন যে বিভিন্ন স্টেটের বিভিন্ন রকম রুলস এবং ভেরিয়েশনস থাকে। ওকে। তো বেশিরভাগ বেশিরভাগ স্টেটগুলোতে, 46-47 স্টেটসে ইটস উইনার টেক্স অল। তো আপনি যদি একটা ভোটেও যদি এগিয়ে যান, আপনি পুরোটাই পাবেন ইলেকট্রাল কলেজে। আর কিছু কিছু জায়গায় আছে প্রপোর্শনাল ডিস্ট্রিবিউশন, হুম হুম হুম। বা 95% আপনি ধরে নিন উইনার টেক্স অল। 95%। আচ্ছা, যারা ইলেক্টর হিসেবে যারা নির্বাচিত হন, তাদের যোগ্যতা বা তাদের ক্রাইটেরিয়াটা কি? যারা ইলেক্টর হিসেবে নির্বাচিত হন, তারা কি কেউ নির্বাচিত হন, না তাদেরকে নমিনেট করা হয়? না, তাদের থেকে পার্টি থেকে সিলেক্ট করা হয়। হ্যাঁ, নমিনেট করা হয় মানে হ্যাঁ, পার্টি শুধু নম্বর পাচ্ছে, সাপোজ দুজন, তো এবারে পার্টি ঠিক করে দেবে যে মিস্টার এক্স আর মিস্টার ওয়াই, এই তো? হ্যাঁ, সেটা। আর এইটার ডিটেলসটা আমি আমি উম, ভালো জানি না, ওকে। নাম্বার ওয়ান। ওকে। নাম্বার টু, এটা জানার সেরকম কখনো সেরকম কিউরিয়াসিটি হয়নি, কারণ এটা খুব ইম্পর্টেন্ট হয় না। মানে হুম নভেম্বর 5-এ যে হুম ইলেকশনটা হয়ে যাবে, সেই দিনই রাতের বেলা অ্যানাউন্স হয়ে যাবে কে জিতলো কে হারলো। সো এই মানে ইলেকট্রাল কলেজের যে ভোটটা হয়, ইট ইজ রিয়েলি জাস্ট একটা রিচুয়াল। মানে আমরা দেখছি যে এমন কিছু হয়নি যে ভোটটা হলো একদিকে আর ইলেকট্রাল কলেজ অন্যদিকে ভোট দিয়ে দিল। মানে এমনিতে ইলেকট্রাল কলেজের যারা ইলেক্টর্স, দে আর এন্টাইটেল টু ভোট এনি ওয়ে দে ওয়ান্ট। হুম, ওদেরকে ওই স্বাধীনতাটা দেওয়া আছে, কিন্তু কখনো উল্টো দিকে চলে যেতে আমি দেখিনি। না, হ্যাঁ, সেটা কি তারা যার কি ফলে তাদের কি অব্লিগেটরি যে তাদেরকে, যেহেতু তুমি এই স্টেটের ইলেক্টর হিসেবে নির্বাচিত হয়েছে, অতএব তোমাকে এই। অব্লিগেটেড নয়, অব্লিগেটেড নয়, সেটাই বলার চেষ্টা করছি, তারা অব্লিগেটেড না, কিন্তু কনভেনশনটা হলো যে তুমি তুমি তাকে ভোট দেবে। হ্যাঁ, যদি কেউ ক্রস ভোটিং, তো মানে হতেই পারে, কাজে আগে থেকে কি করে হতে বলা পারে। যায়? আগে আগে ইতিহাসে ইতিহাসে এই মানে অনেক অনেক মারপিট হয়েছে এটা নিয়ে। হুম বাট হুম আমি লাস্ট 34 বছরের যেটা আমি জানি, কখনোই হয়নি যে একদিকে ভোট দিলাম আর উল্টো গিয়ে আমার ইলেক্টর অন্যদিকে গিয়ে ভোট দিয়ে দিল। আমি লাস্ট 2020-তে কিছু চেষ্টা হয়েছিল, হুম নট ইলেকট্রাল কলেজের চেষ্টা, বাট ডোনাল্ড ট্রাম্প চেষ্টা করছিল যে কংগ্রেসকে ইনভলভ করে, যে কিছু কিছু জায়গায় যে ইলেকশন নিয়ে কারচুপির অ্যাকিউজেশন এসেছিল, তার হুম। ভিত্তিতে ইলেকশনটাকে খারিজ করা। ওকে ওকে সো ওকে। বাট ইট ওয়াজ নট ইনভলভ উইথ দ্য ইলেকট্রাল কলেজ। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, তাহলে ধরুন আজকে যেমন ভারতের রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে, ভারতের রাষ্ট্রপতি নির্বাচনে বলা হলো যে ক্যান্ডিডেট এ 2 লাখ ভোটে ক্যান্ডিডেট বি কে হারিয়েছেন।
এটা হচ্ছে ভারতের রাষ্ট্রপতি নির্বাচনের মোটামুটি রেজাল্টের, যেটা রেজাল্ট শিট এরকম বলে। হয়তো আরো দু তিনজন ক্যান্ডিডেট থাকলে থাকতেও পারেন, কিন্তু নিকটতম প্রতিদ্বন্দ্বী এ নিকটতম প্রতিদ্বন্দ্বী বি কে 1 লাখ কি 2 লাখ ভোটে হারিয়েছেন। আমেরিকান প্রেসিডেন্ট ইলেকশনে সেরকম রেজাল্টের লাইনটা কিরকম, স্কোর শিটটা কিরকম? কোর্সিটটা ইলেকট্রাল কলেজ ভোটস, ওই যে আপনি বলেন 270। হুম। মানে একজন হয়তো হ্যাঁ, 300, আরেকজন দুশো হয়তো, সত্তরটা আচ্ছা আচ্ছা আচ্ছা, একজন হয়তো 300, একজন হ্যাঁ, 238, তার মানে 62 ভোটে, তো মানে হ্যাঁ, হ্যাঁ। এক্স্যাক্টলি। সো ইলেকট্রাল কলেজের ভোটটাই কাউন্ট হয়, ওইটাই কাউন্ট হয়। যদিও পরে জানা যায়, হ্যাঁ, হুম যে আপনার টোটাল ভোটস, পুরো দেশের যেটা ভোট, হ্যাঁ, হুম সেই অ্যাবসলিউট ভোটে কে কে জিতলো, পপুলার ভোট যেটাকে বলে, কত হুম লোক কাকে ভোট দিল। তো কিন্তু ওই নাম্বারটাতে জিতলে পরে কিছু লাভ নেই যদি আপনি অন্যটা না জেতেন। তো মনে করুন লাস্ট দুটো ইলেকশনে হিলারি ক্লিন্টনের এক্সাম্পল বলছি, 2016-এ হিলারি ক্লিন্টন হেরে যান হুম ট্রাম্পের কাছে, কিন্তু পপুলার ভোটে তিনি 3 মিলিয়ন ভোট বেশি পান। হুম তো হুম ট্রাম্পের থেকে 3 মিলিয়ন ভোট টোটালে বেশি পেয়েও হুম, তিনি হেরে যান, কারণ তার কাছে ইলেকট্রাল ভোটটা 270-এর বেশি ছিল না। তবে আচ্ছা। এখন ইদানিং কালে দেশের যে পলিটিক্স, হুম তাতে দেশটা মোটামুটি 50-50 ডিভাইডেড। হ্যাঁ, তাতে ওই ওই বিরাট একটা ডিফারেন্স হয় না, যে একজন একজন 300 পেয়ে গেল আর একজন 200 পেয়ে গেল। এই ধরনের ডিফারেন্সটা হয় না। হুম লাস্ট টাইম এটা হয়েছিল আপনার 1984-এ, হুম হুম যখন রোনাল্ড রেগান হুম সেকেন্ড টার্ম যখন জিতেছিলেন 1984-এ। হুম, উনি 50টার মধ্যে 49টা স্টেট জিতেছেন এবং 525টা ইলেকট্রাল ভোট পেয়েছিলেন। আর আচ্ছা। ওটা এখন অব্দি রেকর্ড। ওটা ওই একটা ওই ধরনের ওই ধরনের ল্যান্ডস্লাইড ভিক্টরি বলে, হুম। সেটা আর এখন তো সম্ভব না, এই এই এনভায়রনমেন্টে সম্ভব না। আচ্ছা, তাহলে আরেকটু রিলেটেড ম্যাটার আসতে হচ্ছে যে প্রেসিডেন্টের সঙ্গে বলে রানিং মেট ভাইস প্রেসিডেন্ট। তো প্রেসিডেন্ট এবং রাইট। ভাইস প্রেসিডেন্ট ব্যাপারটা কিরকম, মানে এখানে ব্যাপারটা যদি একটু বলেন যে ইলেকট্রাল কলেজের ব্যাপারে তাদের ভাইস প্রেসিডেন্টের কি রোল? হ্যাঁ, তো সো ভাইস প্রেসিডেন্টের যে যে সিলেকশনটা ফার্স্ট, হ্যাঁ, ভাইস প্রেসিডেন্টের যেমন প্রেসিডেন্ট, একটা পার্টির প্রেসিডেন্ট হওয়ার জন্য আগে, প্রেসিডেন্ট ইলেকশনে লড়ার জন্য আগে সেই পার্টির নমিনেশনটা পেতে হবে। ঠিক আছে? ওকে ওকে। সেই পার্টির নমিনেশনটা পাওয়া একটা বড় ডেমোক্রেটিক প্রসেস, যেটাকে বলে প্রাইমারি। হুম হ্যাঁ, সেটা নিয়ে আমি একটু পরে বলছি ডিটেলসে। হুম হুম তো যে প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট, তাকে কিন্তু প্রাইমারি থ্রু দিয়ে এসে দাঁড়াতে হবে। হ্যাঁ, সে সিলেক্টেড হবে, ওকে নমিনেটেড। ওকে। কিন্তু ভাইস প্রেসিডেন্টের ক্ষেত্রে সেটা প্রযোজ্য নয়। ভাইস আচ্ছা। প্রেসিডেন্টকে কে চুজ করবে? প্রেসিডেন্ট ওকে ক্যান্ডিডেট হিসেবে। অ্যান্ড ওকে। হি ক্যান চুজ এনিবডি, ওই নাগরিকত্ব, ওই যে মিনিমাম গুলো থাকবে, দ্যাট দ্যাট ভাইস প্রেসিডেন্ট। সো ভাইস প্রেসিডেন্টের রোল হলো যে, যদি প্রেসিডেন্টের কিছু অসুবিধা হয়, লাইক মারা যান বা কিছু, বা ফর সাম রিজন ইফ হুম হুম হি হ্যাজ টু রিজাইন, হুম ওই 4 ইয়ার পিরিয়ডের মধ্যে হুম হি অর শি ক্যান স্টেপ ইন অ্যাজ প্রেসিডেন্ট। হুম কিন্তু তাকে, মানে অ্যাকচুয়াল ইলেকশনের দিনের আগে হুম, তাকে অন্য কোনো ইলেকশন দিয়ে আসতে হয় না। ওকে। বাট প্রেসিডেন্ট ইউজুয়ালি তার সেই রকম লোককে চুজ করে অ্যাজ এ ভাইস প্রেসিডেন্ট, হুম যে নাম্বার ওয়ান, যার পলিসি থিঙ্কিং গুলো একই রকম হুম প্রেসিডেন্টের মতো, না তো রোজ লড়াই হবে। হুম রাইট? হুম যার সঙ্গে মানে একটা টিমমেট, ধর, হুম সেই ভালো টিমমেট একটা দরকার, নাম্বার ওয়ান। হুম নাম্বার টু হলো যে উম, তার কোনো স্পেশাল স্কিলস আছে, যেটা প্রেসিডেন্টের কাজে লাগতে পারে। হুম নাম্বার থ্রি হলো সে কোন রিজনের লোক, হুম বা কোন এথনিক গ্রুপের লোক, হুম হ্যাঁ, যার ফলে হুম তাকে অ্যাড করলে আরো কিছু ভোট পাওয়া যায়। হুম হুম হ্যাঁ, হুম যেমন যেমন দেশের দেশের মতো এখানেও আছে, আমরা বলি সুইং স্টেটস। হুম মানে হুম। কিছু স্টেট আছে যে অলরেডি আমরা জানি যে এটা এদিকে ঘুরবে বা ওইদিকে ঘুরবে, আমরা অলরেডি আগে থেকে মানে জানি। তারা আর তারা কিছু ফিক্সড স্টেট আছে একটা আনডিসাইড। পার্টিকে দেয় দেয় না, তারা ফিক্সড কোনো পার্টিকে ভোট দেয় না। হ্যাঁ, হ্যাঁ, তারা ফিক্সড, তারা সুইং স্টেট বলে, যে সুইং স্টেট, ওকে। সুইং করে, এদিকেও যায় ওইদিকেও যায়, ডিপেন্ড অন ইলেকশন। ওইগুলো নিয়ে ওদের সবথেকে বড় চিন্তা থাকে, এবং চেষ্টা করে যে ওই সুইং স্টেটের ভোটটা আমি কিভাবে পেতে পারি। তাতে যদি ভাইস প্রেসিডেন্ট মনে করেন ওই সুইং স্টেট থেকে হয় বা ওই রিজন থেকে হয়, হ্যাঁ, তাহলে আমার হয়তো ভোট পাওয়ার চান্সটা বেশি, এবং সেই জন্য আমি সেরকম সিলেক্টেড হয়। জাস্ট একটু হালকা কথা বলি, মানে এই ব্যাপারে, ভাইস প্রেসিডেন্টের হুম। ব্যাপারে। ধরুন আপনারা পার্সনস অফ ইন্ডিয়ান অরিজিন, আপনারা তো আফটার অল, যাই হোক, কাগজে কলমে যাই হোক না কেন, ভারত থেকে গেছেন। তো কমলা হ্যারিস হ্যাঁ, যখন ভাইস প্রেসিডেন্ট হলেন, তখন কি আপনারা মানে কেমন ফিল করেছিলেন?
কমলা হ্যারিস যদিও মা ওনার সাউথ ইন্ডিয়ান, এবং উনি ছোটবেলায় চেন্নাইয়ে যেতেন এবং সামারে টাইম কাটাতেন, কিন্তু উনি নিজে কিন্তু নিজেকে ইন্ডিয়ান বলে কোথাও প্রচার করেননি। হ্যাঁ। সো ইন্ডিয়ানদের তরফ থেকে কমলা হ্যারিস ইন্ডিয়ান বলে আমরা কখনো ফিল করিনি। হ্যাঁ। কিন্তু কারণ তাকে তো ওদের তোলা হয়েছিল, আফ্রিকান যেটা কিন্তু তাকে তো পিক আপ করেছিল ইন্ডিয়ান যে এথনিক গ্রুপটাকে তো না, ক্যাপচার করার ইন্ডিয়ান জন্য। না, না, আমাদের শুনুন, শুনুন, আমাদের ভারতীয়দের সংখ্যা আমেরিকাতে ইজ হুম, 1% অর লেস। ঠিক আছে। হুম, হ্যাঁ, আমাদের আমাদের সংখ্যাটা খুবই কম। আসল হলো কালোরা। হ্যাঁ, কালোরা হলো আপনার অনেকটা 12, 13, 14%। হুম। এবং পার্সেন্টটা যাই হোক, ওদের ইনফ্লুয়েন্সটা অনেক বেশি। ওকে, হুম। ওকে। সো কমলা হ্যারিসকে ভারতীয় বলে তোলা হয়নি, কমলা হ্যারিসকে কালো এবং মহিলা বলে তোলা হয়েছিল। কালো এবং মহিলা বলে তোলা হয়েছে। ওকে। হ্যাঁ। এবং প্রেসিডেন্ট বাইডেন ক্যাম্পেন করার সময় বলেছিলেন, এবার আমি ভাইস প্রেসিডেন্ট একদম কালো মহিলাকে তুলবো। ইট জাস্ট হ্যাপেন্ড দ্যাট শি ইজ হাফ ইন্ডিয়ান, তার তার থেকে বেশি কিছু না। ওকে, ওকে, এটা ইট ইজ এ চান্স ম্যাটার, মানে মানে এর এর থেকে বেশি। আচ্ছা, ওকে, ওকে। এক্স্যাক্টলি। চান্স ম্যাটার যে ওর মা, ওনার মা ছিলেন ইন্ডিয়ান, বাট ইন্ডিয়াকে প্লিজ করা বা ইন্ডিয়ান দিকে প্লিজ করার সঙ্গে কোনো সম্পর্ক ছিল না এটা। ওকে, 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 ওকে। আচ্ছা, আপনার প্রাইমারিতে ব্যাপারে যে বলতে যাচ্ছিলেন তার আগে একটা কথা জিজ্ঞেস করে নিই, যে এবারে তো বোঝা গেল যে ট্রাম্প নেক্সট ইলেকশনে ফাইট করছেন। ইয়েস, এখন অ্যাবসলিউটলি। আরএনসি 24-এ তো দেখা যাচ্ছে যে ট্রাম্প ইয়ে হয়েছে। তো হয়ে গেছে অলরেডি, হয়ে ডিসাইডেড। গেছে। বাইডেন যে নিজেকে উইথড্র করে নিলেন, বাইডেনের সাবস্টিটিউট হিসেবে কে উঠে আসছেন? কমলা হ্যারিস, কমলা। তো মানে তার নামটা কি ফাইনালাইজড হয়ে গেছে? এখনো অফিসিয়ালি ফাইনালাইজড হয়নি। আমাদের আগস্টের 19 তারিখের থেকে 19 থেকে 22 মনে হয়, যেমন রিপাবলিকানদের কনভেনশন হলো জুলাই মাসে, হুম, হুম। সেই রকম ডেমোক্রেটিক পার্টির কনভেনশন হবে আগস্ট মাসে 19 তারিখ থেকে শিকাগোতে। তো ওকে, তখন ওইটা ফাইনালি, যেটাকে সিল দেওয়া বলুন, ওকে। হ্যাঁ, সেই জিনিসটা ওই সময়টা তো হবে। মানে মোটামুটি ভাবে দ্যাটস দ্য ডিসাইডেড যে। নর্ম, যে কনভেনশনে। হুম। ওকে, ওকে। তো এটাকে তো আরএনসি বলে হ্যাঁ, মানে। মোটামুটি কি না, আমি বলবো যে 90, এটাকে বলে ডিএনসি, এটা ডেমোক্রেটিক ন্যাশনাল কনফারেন্স। আরএনসি আর ওটা হচ্ছে ডিএনসি। ওকে, ওকে, ওকে। এবার এবার এবারে বলুন যে ওই যে প্রাইমারি সম্পর্কে যেটা বলতে যাচ্ছিলেন, আপনি বলছেন হ্যাঁ, যে সো হ্যাঁ। প্রাইমারি জিনিসটা যেটা, সেটা ইন্টারেস্টিং, কারণ এই জিনিসটা আমাদের ইন্ডিয়াতে নেই, অ্যাট অল নেই, এবং এটা আমি ভাবি যে ওয়ান অফ দ্য বেস্ট থিংস অ্যাবাউট ডেমোক্রেসি। প্রাইমারি জিনিসটা আমাদের সংবিধানের শুরু থেকে এখানে ছিল না, হুম, বাট 20th সেঞ্চুরির আর্লি 20th সেঞ্চুরি থেকে এটা শুরু হয়েছে, যে ইন্ট্রোডিউস করা হয়েছে, যে তুমি যে কোনো কাউকে তুমি পার্টির নমিনি করে দিতে পারবে না। হুম। হ্যাঁ। পার্টির নমিনি নিজেদের পার্টির লোকের মধ্যে থেকে গিয়ে নমিনেটেড হতে হবে, তাদেরকে নিজেদের ইন্টারনাল ইলেকশন জিততে হবে। ওকে। ঠিক আছে। হুম, মনে করুন আজকে আজকে জো বাইডেন বলুন বা বা কমলা হ্যারিস বলুন বা আম, ট্রাম্প বলুন, হুম, তারা কিন্তু আগে নিজেদের মধ্যে লড়াইটা করে, হুম, নিজের পার্টির মধ্যে, যে আমি আমি কে, আমি আমি বেস্ট বেস্ট ক্যান্ডিডেট শুড হুম, কাম ফরওয়ার্ড। হুম, তো তার একটা ইলেকশন হয়, সেটা বলে প্রাইমারি ইলেকশন। হুম। তো সেইটা শুরু হয়ে যায় সেটা জানুয়ারি কারা মাসে। পরিচালনা করে, কারা পরিচালনা করে? ওটা এই। পার্টি, নিজেরা পার্টিটা পরিচালনা করে, তারা নিজেরা ডেট সেট করে, কিন্তু একটা মোটামুটি সবকিছুরই একটা ফ্রেমওয়ার্ক আছে। হ্যাঁ, তো এটা ওকে, জানুয়ারি মাস থেকে শুরু হয়ে যায়। হ্যাঁ, যে জানুয়ারি থেকে প্রাইমারি গুলো শুরু হয়। তো জানুয়ারি থেকে এই জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, মার্চ অব্দি এই ইলেকশন গুলো হয়। হুম, তা তার মধ্যে থেকে বোঝা যায় যে কে কে নমিনি হবে। হ্যাঁ। ওকে, ওকে। তো মনে করুন এইবারে এই প্রাইমারি ইলেকশনটা অতটা ইন্টারেস্টিং ছিল না, হুম, কারণ ট্রাম্পের এত বেশি ইনফ্লুয়েন্স, হুম, হ্যাঁ, যে বাকিরা মিলিয়ে গেছে ওর এগেনস্টে, ওই আরএনসির দিক দিয়ে। আর যেহেতু ডেমোক্রেটিক পার্টি হুম, হুম, ইনকামবেন্ট পার্টির প্রেসিডেন্টের এগেনস্টে ইউজুয়ালি ক্যান্ডিডেট দেয় না। হুম, হুম, নিজেরা কেউ দাঁড়ায় না ইউজুয়ালি, ওই অ্যাজ আউট অফ রেসপেক্ট। হুম, কারণ প্রেসিডেন্ট ইজ সিন অ্যাজ দ্য হেড অফ দ্য পার্টি। হুম, হুম, ঠিক আছে। হুম, হুম, যার জন্য আউট অফ রেসপেক্ট একটা কনভেনশন আছে, যে লোকেরা যে সিটিং প্রেসিডেন্ট সে আবার রান করবে, তার এগেনস্টে আমি গিয়ে দাঁড়াবো, এইটা লোকেরা পছন্দ করে না। হ্যাঁ। যার ফলে একজন একজন লোক দাঁড়িয়েছিল বাইডেনের এগেনস্টে, বাট তার নাম কি আমরা জানিও না এখন। হ্যাঁ। ওকে। মানে এতটাই ন্যূনতম রেজিস্ট্যান্স আর কি। তাহলে ওকে তো রি এটা হলো, ইলেকশন, চাওয়াটা কি তাহলে সিটিং প্রেসিডেন্টের নিজস্ব প্রেরোগেটিভ?
ইয়েস, মানে প্রেরোগেটিভ বলবো না, বাট ওইটা মানে অ্যাকসেপ্টেড। হ্যাঁ, ওটা জেনারেলি accepted। অ্যাকসেপ্টেড। মানে হ্যাঁ, যে তুমি আমি প্রেসিডেন্ট পদে আছি, আমি যদি মনে করি নেক্সট টার্মও আমি লড়বো, তাহলে আমার লড়াইটা ফাইনাল। লড়াইটা ফাইনাল, মানে নিজের পার্টির লোকেরা ওটা মেনে নেয়। ওকে। নিজের পার্টির লোকেরা, আনলেস ইউ ডু সামথিং রিয়েলি স্টুপিড, হ্যাঁ, বা খুবই একটা ইকোনমিটা এমন বাজে জায়গায় নিয়ে গেছো, হ্যাঁ, যার যার জন্য নিজের লোকেরা, নিজের পার্টির লোকেরা তোমার উপর ক্ষিপ্ত, হুম হুম। সেই রকম পজিশন না হলে বেশিরভাগ নিজের পার্টির লোকেরা মেনে নেয়, ভাই তুমি আবার দাঁড়াও। ওকে। কারণ ওরা দেখে, ভাবে যে 4 থেকে 8 মিনিট, সরি, 4 বছর থেকে 8 বছর যদি চালাতে পারে, তাহলে তাহলে যে কিছু কিছু কাজ যেগুলো আনফিনিশড, সেগুলো করতে পারবে। আচ্ছা হ্যাঁ, আচ্ছা। সেকেন্ড টার্মটা একটু কনভিনশনালি কন্টিনিউটি দিতে থাকলে, চায়। একটু কন্টিনিউটি বা লঙ্গার পিরিয়ড থাকলে তার পলিসিটাকে তিনি বেশি ইয়ে করতে পারবেন, মানে ইমপ্লিমেন্ট করা ইজি, ইয়েস, ইমপ্লিমেন্ট করতে পারবেন। আচ্ছা, এই এক্স্যাক্টলি। এই প্রেসিডেন্টকে রিমুভ করার জন্য সংবিধানে কি ব্যবস্থা আছে? হ্যাঁ, তো এইটা তো আমরা কয়েকবারই এই প্রসেস দিয়ে গেছি। যেটা প্রসেসটা, আই মিন রিমুভাল অফ দ্য প্রেসিডেন্ট, যেটা, হুম। তো তাতে অ্যাকচুয়ালি দ্য বার ইজ রেজ প্রেটি হাই। ওকে। ইমপিচমেন্ট যেটা বললাম আমরা ইন্ডিয়াতে, এটা আমরা কথাটা খুব শুনি, ইমপিচমেন্ট। ইমপিচমেন্ট অফ দ্য প্রেসিডেন্ট। হ্যাঁ, তো এখানে মানে মনে করেন ইন্ডিয়ার এটা ইকুইভ্যালেন্ট হলো নো কনফিডেন্স, হুম 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 কিন্তু নো কনফিডেন্স মোশন। হুম কিন্তু এখানে বারটা অনেকটা হাই, যে যে সেই রকমের তোমাকে একটা ক্রাইম করেছে সেটা প্রমাণ করতে হবে। হ্যাঁ, যে প্রেসিডেন্টকে যে তুমি রিমুভ করবে, এবং 3/4 ভোট পেতে হবে সেনেটের। হ্যাঁ, তো সেনেটে। কংগ্রেস, হ্যাঁ, কংগ্রেস আনে আপনার এটা মোশনটা আনে, বাট সেনেটে গিয়ে ওটা, সেনেট বিকামস লাইক এ কোর্ট হাউস। হুম, কোর্ট হাউস, যার জন্য ওইখানে 75% আপনার ভোট ওখানে তাহলে পেতে হবে। এখানে হাউসের কোনো রোল to নেই? এখানে না, হাউসের। হাউসের রোল হলো, হাউসের রোল হলো টু ব্রিং দ্য ইমপিচমেন্ট প্রসিডিংটা আনা। হ্যাঁ, ওকে। ওই যে একটা আচ্ছা আচ্ছা। প্রেসিডেন্টকে ইমপিচ করবেন, তার যে প্রপোজালটা হচ্ছে প্রসেসটা শুরু করে প্রপোজালটা এটা হচ্ছে হাউসের, আর সেনেট হচ্ছে তার ডিসপোজাল। হ্যাঁ, সেনেট ওটাকে ফাইনালাইজ করবে, সেনেট বিকামস দ্য কোর্ট। হ্যাঁ, এবং ওকে। সেনেটের ভোট পেতে হবে সেই সেই মার্জিনে টু রিমুভ দ্য প্রেসিডেন্ট। সো ওই জন্যই আম, আমরা দেশে বলি ইমপিচমেন্ট, কিন্তু ইমপিচমেন্টের সঙ্গে যেটা আরো ইম্পর্টেন্ট, সেটা হলো ইমপিচমেন্ট অ্যান্ড রিমুভাল। ওকে। সো 2 ক্লজেস। ইমপিচ করাটা ইজি। হ্যাঁ, আপনি যে কোনো কাউকে ইমপিচ, ধরে নিন আপনি জাস্ট কাউকে কোর্টে আনানো, কিন্তু কোর্টে তাকে হারানো ইজ এ ডিফারেন্ট থিং, রাইট? সো যেমন করুন, বিল ক্লিন্টনের সময় হয়েছিল, ইমপিচমেন্ট হয়েছিল 96-এর ইলেকশনের সময়, right? পরে তারপরে ট্রাম্পের দুবার ইমপিচমেন্ট হয়েছে। কিন্তু কোনোবারই তাদের এনাফ ভোট ছিল না রিচার্ড যে নিক্সনের ক্ষেত্রে কি হয়েছিল? তাকে। রিচার্ড নিক্সনের ক্ষেত্রে? রিচার্ড নিক্সনের ক্ষেত্রে, হ্যাঁ, রিচার্ড নিক্সনের ক্ষেত্রে উল্টো হয়েছিল। কারণ এখন হয়েছে যেটা আপনাকে আমি বললাম, যে যে দেশটা 50-50 ডিভাইডেড হয়ে গেছে, এবং লোকেরা নিজেদের গ্রাউন্ড ছাড়তে চাইছে না। হ্যাঁ, যে ঠিক আছে, আমার পার্টি যা বলছে তাই, কিছুটা আমাদের দেশের মতো। হুম, কিন্তু তখন রিচার্ড নিক্সনের সময়ে, তখনও অনেক আমেরিকান ছিল বোথ পার্টি, যারা যারা নিজের পার্টির এগেনস্টও ওপেনলি কথা বলতো। তো রিচার্ড নিক্সনের ব্যাপারে ইমপিচমেন্ট প্রসিডিং শুরু হচ্ছিল, কিন্তু সেই মানে তখন তার নিজের পার্টির লোকেরা ওকে এতটাই প্রেশার দেয় যে ও নিজে রিজাইন করে দেয়। সো ই ডিডন্ট হ্যাভ টু গো থ্রু দ্যাট ফুল প্রসেস, করতে হয়নি। আর অলরেডি নোটিশ চলে এসছে যে আমাদের এন্ডে যেতে হবে। আমি দুটো প্রশ্ন করে তারপর এই সাক্ষাৎকারটা, এত সুন্দর কথা হচ্ছে যে আমার মনে হচ্ছে এটা আরো অনেকক্ষণ ধরে চালিয়ে যায়, তো তবু একটা তো শেষ করতে হবে। নিশ্চয়ই। প্রথম প্রশ্ন হচ্ছে যে আহ, যে দুটো, ধরুন, আফটার ভোটিং ইন কংগ্রেস, যখন প্রেসিডেন্ট ইলেক্টেড হয়ে গেলেন, তখন তো প্রেসিডেন্ট ইলেক্ট বা ডেজিগনেট কিছু একটা তাকে বলা হয়। তো হুম। অ্যাপার্ট ফ্রম ফর্মিং হিজ ওন ক্যাবিনেট, এই প্রেসিডেন্ট ইলেক্ট কি কোনো অফিসিয়াল কোনো কাজ টাজ কিছু করেন? না, অফিসিয়াল কাজ করে না, কিন্তু